গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসছে। ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা। যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেবো। কারণ গুম খুনে জড়িত থাকার অভিযোগে এবার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। ভুক্তভোগীদের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত 15 জনকে হেফাজতে রাখা হয়েছে। আর বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর। এছাড়া জড়িত কেউ যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিভিন্ন বন্দর এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গুম খুনের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 8 অক্টোবর সাবেক ও বর্তমান মোট 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 21 অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এদিকে পরোয়ানা জারির পর থেকে এ নিয়ে তুমুল আলোচনা এবং জড়িত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারে জোরালো দাবি জানায় জুলাই আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এমন অবস্থায় শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো লাপাত্তা। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1 এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, পলাতক মেজর জেনারেল কবির আহমেদ গত 9 অক্টোবর আইনজীবীর সঙ্গে পরামর্শ করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তিনি সেনা সদরে জয়েনও করেননি। বিভিন্ন বন্দর ও এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যাতে কেউ দেশ ত্যাগ করতে না পারেন। তিনি বলেন, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। ডিজিএফআই, এনএসআই, বিটিপি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। এ সময় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী চায় গুম ও খুনের মতো মানবতা বিরোধী অপরাধের সঠিক বিচার হোক। সেনাবাহিনী চায় ইনসাফ, ন্যায় বিচার বা ইনসাফের প্রশ্নে সেনাবাহিনী আপোষহীন। আইসিটি ভার্সেস সেনা আইন, এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা 22 তারিখ যেটা সবার মাথার ভিতরে ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন? আওয়ামী লীগ শাসনামলের গুমের ঘটনায় 2টি সহ মোট 3টি মামলায় ট্রাইব্যুনাল গত বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর কর্মকর্তারা। তবে সেই পরোয়ানার কপি এখনো হাতে না পাওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, কপি হাতে না পেলেও এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা। যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেবো, কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে। কজন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি, সেটাও আমরা জানতাম। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের দিকে, তখনই আমি মোবাইল ফোন এবং ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম, কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে। প্রথমেই বলি, আমরা তো আগের থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে, আমরা ধরেই নিয়েছিলাম, কারণ এর আগে অন্য কোনো ফ্লোটিলা যেতে পারেনি। কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল। রোল কল, কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে খুঁজে পাবে, প্রত্যেকের সাথে আরেকজন, যাতে একজন আরেকজনের খোঁজ রাখে। আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে, কে স্পোক্স পার্সন হবে, সব কিছু আমরা করেছিলাম। একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হসিম নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব, যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো, আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেবো, কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে। সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি, সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম। কাজে আমি এবং হোসেন, ও সেই ডান দিকে আমি বাদিকে, এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম। আমরা শুয়ে আছি, এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে, কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে। কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে, তারপর আইক্লাউডে ব্যাকআপ করা, যা করার যতটা করতে চেষ্টা করছি। কাজে অনেক রাত পর্যন্ত জেগে 3টার দিকে ঘুমাতে গেছি। এবং এটাও বলা দরকার, আমাদের কিন্তু সবার জায়গা ছিল না, কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয়, এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয়। সেটা কিরকম? কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো, ইটালি ছাড়া গেলে ইটালির ইমিগ্রেশন রয়েছে। সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি, কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেবো ঠিক করা হলো। তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে, তারপরে মার্কিনিরা যাবে। আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম, এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই, মাটিতেও বেঁচেতেও শোবার জায়গা নেই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি, তাতে সুবিধা হয়েছে। কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছি, কারণ রেডার দেওয়া আছে, আমরা 24 ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি। আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল, ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, রেডারের তথ্য পাই, অন্যদের থেকে আমরা সিগন্যাল নিচ্ছি। তখন হঠাৎ করে ওই সাইরেন বাজা শুরু করলো, এবং হুয়াইরা তখন বলছে এটা। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি আছে এই পর্যন্ত, যদি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।